তাহলে আজকে আমরা শুরু করব প্রাকল্পিক বচন। দেখো, যদি তবে, কেবল যদি, যদি এই সমস্ত শব্দ বা শব্দ গুচ্ছ দ্বারা, তাহলে এই সমস্ত শব্দ বা শব্দগুচ্ছ দ্বারা যখন দুটো সরল বচনকে যোগ করা হয় তখন কিন্তু সেই বচনটাকে বলা হচ্ছে প্রাকল্পিক বচন। তাহলে কি বললাম, যে বচন, যে দুটো সরল বচনকে যদি তবে কিংবা কেবল যদি কিংবা যদি এই শব্দ বা শব্দগুলো দ্বারা যখন যোগ করা হয় তখন সেই বচনকে বলা হচ্ছে প্রাকল্পিক বচন। যেমন যদি উদাহরণ দেই, দেখো, যদি মেঘ করে তবে বৃষ্টি হবে। এই যে মেঘ করে বচন, বৃষ্টি হবে এটাও একটা বচন। তাহলে মেঘ করে এটা একটা সরল বচন, বৃষ্টি হবে এটাও কিন্তু একটা সরল বচন। তাহলে এই দুটো সরল বচনকে দেখো যোগ করা হয়েছে এই যদি তবে এই শব্দ দুটো দ্বারা। তাহলে যদি তবে কিংবা কেবল যদি কিংবা যদি এই সমস্ত শব্দ বা শব্দগুলো দ্বারা যখন কোনো সরল বচনকে, দুটো সরল বচনকে যুক্ত করা হবে তখন কিন্তু সেই বচনকে বলা হচ্ছে প্রাকল্পিক বচন। বা আমরা বলতে পারি যে যৌগিক বচনের উপাদান বচনগুলি যদি তবে কেবল যদি যদি প্রভৃতি শব্দ বা অনুরূপ শব্দ দ্বারা যুক্ত হয়, অনুরূপ শব্দ দ্বারা যুক্ত হয়ে সেই বচনকে বলা হচ্ছে প্রাকল্পিক বচন। তাহলে বোঝা গেল প্রাকল্পিক বচনের সংখ্যাটা। এবার দেখো, প্রাকল্পিক বচনের সংযৌগিক বচনে আমরা দেখেছিলাম যে সংযৌগিক বচন মানে কি, সংযৌগিক বচন মানে হচ্ছে একটা যৌগিক বচন। এবার একটা যৌগিক বচনের কমপক্ষে দুটো অংশ থাকে, ঠিক একইভাবে প্রাকল্পিক বচনটা হচ্ছে একটা যৌগিক বচন। কেন যৌগিক বচন? কারণ এখানে দুটো সরল বচন রয়েছে। তাহলে এই দুটো সরল বচন থাকার জন্য প্রাকল্পিক বচনটাকে বলা হচ্ছে যৌগিক বচন। এবার যৌগিক বচন হওয়ার জন্য এর দুটো অংশ রয়েছে। তাহলে প্রাকল্পিক বচনের দুটো অংশকে যদির পরে যে অংশটা থাকে সেই অংশটিকে বলা হয় পূর্বগ, আর তবের পরের যে অংশটা সেটাকে বলা হচ্ছে অনুগ। যেমন আমরা সংযৌগিক বচনের অংশগুলোর ক্ষেত্রে দেখেছিলাম যে দুটো সংযোগী থাকে, মানে দুটো অংশকে বলা হয় সংযোগী, একটা প্রথম সংযোগী আর একটা হচ্ছে দ্বিতীয় সংযোগী। ঠিক একইভাবে একটা প্রাকল্পিক বচনের যে অংশগুলো রয়েছে, তাহলে যদির পরের অংশটিকে বলা হচ্ছে পূর্বগ এবং তবের পরের অংশটিকে বলা হয় অনুগ। বোঝা গেল? তাহলে এই হচ্ছে প্রাকল্পিক বচন। আচ্ছা বলো, প্রাকল্পিক বচন বোঝা গেল? এবার দেখো, একটা প্রাকল্পিক বচনকে যখন আমরা প্রতিকায়িত করব, একটা প্রাকল্পিক বচনকে যখন আমরা প্রতিকায়িত করব তখন দেখো, এই যে মেঘ করে, মেঘ করে জন্য যদি আমি মেঘ করে এটার জন্য যদি আমি পি ধরি, আর বৃষ্টি হবে এটার জন্য যদি আমি কিউ ধরি, তাহলে প্রাকল্পিক বচনের সংকেতটা কি হবে? পি কিউ। এবার দেখো, এই যে যদি তবে, কেবল যদি, যদি এই সমস্ত যোজকের জন্য আমাদেরকে এই ধ্রুবকটিকে বসাতে হবে। এই ধ্রুবকটিকে বলা হচ্ছে ইমপ্লাইজ। তাহলে এই ধ্রুবকটিকে কি বলা হয়? এই ধ্রুবকটিকে বলা হয় ইমপ্লাইজ বা নাল বা ঘোড়ার খুরের নাল। বিভিন্ন ভাষায় বিভিন্ন বিভিন্ন ভাষায় এটাকে ভিন্ন ভিন্ন নামে ডাকা হয়। তো আমরা এই ক্লাসে বা আজকের থেকে আমরা এটাকে ইমপ্লাইজ হিসেবেই ব্যবহার করব। বোঝা গেল? বলো, এতদূর পর্যন্ত কার কি সমস্যা বলো? না স্যার, কোনো স্যার সমস্যা নেই। প্রাকল্পিক বচন কাকে বলে আবার বলবেন? দুটো সরল বচনকে যখন যদি তবে অথবা কেবল যদি অথবা যদি এই শব্দগুলোর দ্বারা যুক্ত করা হয় তখন সেই বচনকে বলা হয় প্রাকল্পিক বচন। মেঘ করে, কেবল যদি,
সূর্য ওঠে। দেখো, মেঘ করে কেবল যদি সূর্য ওঠে, এই যে কেবল যদি, এই শব্দ দুটো কিন্তু এই বচনটিতে রয়েছে। কেবল যদি শব্দ দুটো এই বচনটিতে থাকার জন্য এই বচনটিকে বলা হচ্ছে প্রাকল্পিক বচন। তাহলে এই বচনটিকে বলা হচ্ছে কি, কোন বচন? এই বচনটিকে বলা হচ্ছে প্রাকল্পিক বচন। আরো উদাহরণ দিতে পারি। দেখো, মাটি ভিজবে যদি বৃষ্টি হয়। তাহলে এখানে যদি শব্দটা রয়েছে, এই যদি শব্দটা থাকার জন্য এই বচনটিকে বলা হচ্ছে কোন বচন? এই বচনটিকে বলা হচ্ছে প্রাকল্পিক বচন। তাহলে দুটো সরল বচনকে যখন যদি, তবে, কেবল যদি, যদি এই সমস্ত শব্দ দ্বারা যুক্ত করা হয় তখন সেই বচনকে বলা হচ্ছে প্রাকল্পিক বচন। প্রাকল্পিক বচনের দুটো অংশ থাকে, একটাকে বলা হচ্ছে পূর্বগ। পূর্বগ কাকে বলা হচ্ছে? যদির পরের অংশটিকে বলা হচ্ছে পূর্বগ, আর তবের পরের অংশটিকে বলা হয় অনুগ। ঠিক একইভাবে দেখো, এখানে যদির পরের এই অংশটিকে বলা হবে পূর্বগ, যেহেতু এই অংশটা যদির পরে রয়েছে, আর তাহলে এই অংশটা হয়ে যাবে তখন অনুগ। বোঝা গেল? হ্যাঁ স্যার। এবার দেখো, একটা কোশ্চেন রয়েছে, সত্য সারণীর সাহায্যে ইমপ্লাইজ ধ্রুবকের সংজ্ঞা দাও, তাই তো? আচ্ছা, কি বলছে? ইমপ্লাইজ ধ্রুবকের সংজ্ঞা দিতে বলছে। তাহলে দেখো, সংযৌগিক বচনের মতো একটা প্রাকল্পিক বচনেও কিন্তু দুটো বচন থাকে। তাহলে দুটো বচনের জন্য আমরা দুটো বচন গ্রাহক নিয়ে নিলাম। এবার দেখো, পি ইমপ্লাইজ কিউ। তাহলে পি এর এখানে কি হবে? দুটো টি, দুটো এফ। কিউ এর এখানে কি হবে? একটা টি, এফ, টি, এফ। এখানে শুধু মনে রাখবে, একটা প্রাকল্পিক বচন মিথ্যা তখনই হবে যখন পূর্বগ সত্য হবে এবং অনুগ মিথ্যা হবে। কি বললাম? একটা প্রাকল্পিক বচন তখনই মিথ্যা হবে, একটা প্রাকল্পিক বচন মিথ্যা তখনই হবে যখন পূর্বগ টি হবে এবং অনুগ এফ হবে। তাহলে দেখো, পূর্বগ টি এবং অনুগ এফ কোথায় রয়েছে? এই জায়গাটাতে রয়েছে। দেখো, পূর্বগ টি রয়েছে এবং অনুগ এফ রয়েছে। তাহলে পূর্বগ সত্য, অনুগ মিথ্যা হলে প্রাকল্পিক বচনটা হয়ে যাবে মিথ্যা। তাছাড়া অন্য যেভাবেই থাকুক না কেন, প্রাকল্পিক বচনটা হয়ে যাবে সত্য। তাহলে মিথ্যা শুধুমাত্র তখনই হবে যখন পূর্বগ সত্য হবে এবং অনুগ মিথ্যা হবে, তখনই কিন্তু একটা প্রাকল্পিক বচন মিথ্যা হয়ে যাবে। দেখো, প্রথম সারিতে কি রয়েছে? পূর্বগ সত্য, অনুগ সত্য, প্রাকল্পিক বচনটা কি হয়েছে? সত্য। তৃতীয় সারিতে কি রয়েছে? দেখো, পূর্বগ মিথ্যা, অনুগ সত্য, প্রাকল্পিক বচনটা কি হয়েছে? সত্য হয়েছে। একদম চতুর্থ সারিতে দেখো, পূর্বগ মিথ্যা, অনুগ মিথ্যা, কিন্তু প্রাকল্পিক বচনটা কি হয়েছে? সত্য হয়েছে। তাহলে একটা প্রাকল্পিক বচন বিভিন্ন ভাবে বা ভিন্ন ভিন্ন ভাবে সত্য হতে পারে, কিন্তু মিথ্যা একটা মাত্র একটা কারণেই হবে, সেটা হচ্ছে যখন পূর্বগ সত্য হবে এবং অনুগ মিথ্যা হবে, তখনই কিন্তু প্রাকল্পিক বচনটা মিথ্যা হয়ে যাবে। যেহেতু এই সারণীটির দ্বারা আমরা পি ইমপ্লাইজ কিউ বা পি ইমপ্লাইজ কিউ এর সম্ভাব্য সকল সত্যমূল্য নির্ধারণ করতে পারি জন্য এই সারণীটিকেই বলা হচ্ছে ইমপ্লাইজ ধ্রুবকের সংজ্ঞা। বলো, কে বোঝো নাই? স্যার বুঝে গেছি। স্যার বুঝে গেছি। শুধু আচ্ছা। মনে রাখবে, দেখো, যখন সংযৌগিক বচন করানো হয়েছিল তখন দুটোই যদি টি হয় তাহলে কিন্তু একটা সংযৌগিক বচন সত্য হয়, সত্য। কিন্তু প্রাকল্পিক বচনের ক্ষেত্রে পূর্বগ সত্য এবং অনুগ মিথ্যা হলে প্রাকল্পিক বচনটা মিথ্যা হয়, তাছাড়া কিন্তু সব ক্ষেত্রে প্রাকল্পিক বচনটা সত্য হয়। তাহলে আমরা সংক্ষেপে বলতে পারি, টি ইমপ্লাইজ এফ সমান সমান এফ হয়
বাকি ক্ষেত্রে টি হয়। তাহলে এটা সংক্ষেপে আমরা বলতে পারি টি ইমপ্লাইজ এফ সমান সমান এফ হয়, বাকি ক্ষেত্রে টি হয়। তাহলে টি ইমপ্লাইজ এফ এফ হয়, বাকি ক্ষেত্রে দেখো সবগুলোতেই টি রয়েছে। এবার দেখো এখান থেকেই তোমরা সত্যমূল্যের নিয়ম বার করতে পারবে। কেমন করে? তাহলে 1 নম্বর সত্যমূল্যের নিয়মটা কি হতে পারে? যদি আমরা যদি আমরা প্রথমে মিথ্যাটাকে বলি, তাহলে আমরা বলতে পারি যে একটা প্রাকল্পিক বচন মিথ্যা তখনই হবে যখন পূর্বক সত্য এবং অনুগ মিথ্যা হবে। কি বললাম? একটা প্রাকল্পিক বচন মিথ্যা তখনই হবে যখন পূর্বক সত্য এবং অনুগ মিথ্যা হবে। তাহলে 1 নাম্বার গেল। 2 নাম্বার কি বলতে পারি? একটা প্রাকল্পিক বচন কখন সত্য হবে? দেখো একটা প্রাকল্পিক বচন কিন্তু বিভিন্ন ক্ষেত্রে সত্য হতে পারে। কাজে আমরা ওই পূর্বক সত্য বা অনুগ সত্য এরকম বললে কিন্তু আমরা আমাদেরকে অনেকগুলো কথা বলতে হবে। এর জন্য আমরা একটাই বলতে পারি কি, একটা প্রাকল্পিক বচন তখনই সত্য হবে যখন পূর্বগ সত্য এবং অনুগ মিথ্যা না হবে। তাহলে একটা প্রাকল্পিক বচন সত্য কখন হবে? যখন পূর্বগ সত্য কিন্তু অনুগ মিথ্যা না হয়, তখনই কিন্তু একটা প্রাকল্পিক বচন সত্য হবে। তাহলে পূর্বগ সত্য অনুগ মিথ্যা হলে প্রাকল্পিক বচন মিথ্যা হবে, পূর্বগ সত্য অনুগ মিথ্যা না হলে প্রাকল্পিক বচন সত্য হবে। বোঝা গেল? তাহলে এই হচ্ছে প্রাকল্পিক বচনের সত্যমূল্যের নিয়ম। তোমরা ম্যাটেরিয়ালসে পেয়ে গেছো সম্ভবত। হ্যাঁ স্যার। আচ্ছা দেখো এগুলোতে কিছু নাই, এই যে প্রতিপত্তি প্রসক্তি বা সংশ্লেষ কি, এগুলোতে কিছু নাই। প্রতিপত্তির বিভিন্ন প্রকারগুলো এগুলো এগুলোতে কিছু নেই, এগুলো পড়ে নেবে। এই বিভিন্ন প্রকার যে প্রতিপত্তিগুলো রয়েছে, কারণগত, সংজ্ঞামূলক, বস্তুগত, এগুলো পড়ে নেবে। দেখো আমি বস্তুগত প্রতিপত্তিটা বলে দেই। প্রতিপত্তি মানে কি? প্রতিপত্তি মানেই হচ্ছে পূর্বগ এবং অনুগের মধ্যে একটা সম্পর্ক থাকবে। তাহলে পূর্বগ এবং অনুগের মধ্যে যে সম্পর্কটা, সেই সম্পর্কটাকেই বলা হচ্ছে প্রতিপত্তির সম্পর্ক। কিন্তু বস্তুগত প্রতিপত্তির ক্ষেত্রে কি হয়? বস্তুগত প্রতিপত্তির ক্ষেত্রে পূর্বগ এবং অনুগের মধ্যে কোন রকমই সম্পর্ক থাকে না। কার্যকরণ সম্পর্কও থাকে না, সংজ্ঞামূলক সম্পর্কও থাকে না। বস্তুগত প্রতিপত্তি। তাহলে কি বললাম? বস্তুগত প্রতিপত্তির ক্ষেত্রে পূর্বগ এবং অনুগের মধ্যে কোনো ধরনের সম্পর্ক থাকে না। ক্লাসগুলো একটু 7:20 ক্লাস, 5, 10, 15, 20 মিনিট পরে জয়েন হলে, 20 মিনিট পরে জয়েন হলে এতক্ষণ কি হলো সেটা বুঝতে পারবে না। 2 নাম্বার, এরকম 10 মিনিট 15 মিনিট পর পর যদি একজন করে জয়েন হও তাহলে ক্লাসেরও ডিস্টার্ব হয়ে যায়। ট্রাই করবে নির্দিষ্ট সময়ে ক্লাসে জয়েন হওয়ার। কি বললাম? বস্তুগত প্রতিপত্তির ক্ষেত্রে পূর্বগ এবং অনুগের মধ্যে কোনো ধরনের সম্পর্ক থাকে না। একটা উদাহরণ দেই। যদি বৃষ্টি হয় তবে আমি আকাশে ভেসে বেড়াবো। তাহলে দেখো, যদি বৃষ্টি হয় তবে আমি আকাশে ভেসে বেড়াবো। এই যদি বৃষ্টি হয়, তাহলে বৃষ্টি হয় এটা কি? এটা পূর্বগ।
আমরা দেখলাম যে যদির পরের অংশটিকে বলা হয় পূর্বগ, তবে তবের পরের অংশটিকে বলা হচ্ছে অনুগ। তাহলে এখানে দেখো পূর্বগ এবং অনুগের মধ্যে কিন্তু কোন রকম কার্যকরণ সম্পর্ক বলো কিংবা সংজ্ঞামূলক সম্পর্ক বলো কিংবা অন্য কোনো সম্পর্ক বলো, কোনো ধরনের সম্পর্ক কিন্তু নেই এখানে পূর্বগ এবং অনুগের মধ্যে। বোঝা গেল? তাহলে পূর্বগ এবং অনুগের মধ্যে যখন কোন রকমের সম্পর্ক থাকে না, তখন সেই প্রতিপত্তিকে বলা হচ্ছে বস্তুগত প্রতিপত্তি। আচ্ছা, এবার দেখো কিছু বাক্যের প্রতিকায়িত রূপ। প্রথমটা কি আছে? যদি মেঘ করে তাহলে বৃষ্টি হবে। মেঘ করে হচ্ছে কি, আর বৃষ্টি হয় হচ্ছে কি ধরে। যদি মেঘ করে তবে বৃষ্টি হবে। বৃষ্টি হবে। আচ্ছা, মেঘ করে এটার জন্য যদি এ ধরি, বৃষ্টি হবে এটার জন্য যদি বি ধরি, তাহলে এই বচনটার প্রতিকায়িত রূপ কি হবে? এ ইমপ্লাইজ বি। এ ইমপ্লাইজ বি। তাহলে এ ইমপ্লাইজ বি কেন হবে? কারণ দেখো যদি তবে রয়েছে, তাই তো? তাহলে যদি তবের পরিবর্তে এই যে ইমপ্লাইজ এই ধ্রুবকটাকে বসানো হয়। বোঝা গেল? নেক্সট কি আছে? যদি মেঘ না করে তবে বৃষ্টি হবে না। যদি মেঘ না করে তবে বৃষ্টি হবে না। তাহলে দেখো মেঘ না করে, তার মানে যদি আমরা মেঘ করে, যদি মেঘ করে সমান সমান যদি পি ধরি আর বৃষ্টি হবে সমান সমান যদি কিউ ধরি, তাহলে দেখো মেঘ করে কি ধরলাম? পি ধরলাম। বৃষ্টি হবে কি ধরলাম? কিউ ধরলাম। তাহলে মেঘ করে তার মধ্যে কি যদি তবে রয়েছে, মানে কি ইমপ্লাইজ হবে কিউ। বৃষ্টি হবে জন্য কি ধরলাম? কিউ ধরলাম। কিন্তু দেখো এখানে কি বলছে? মেঘ না করে। আমি মেঘ করের জন্য ধরলাম কি পি, কিন্তু এখানে বলছে কি মেঘ না করে। তাহলে মেঘ না করে মানে কি এখানে বাক্যটা নৈর্থক বাক্য, অর্থাৎ নিষেধক বাক্য। এই নিষেধক বাক্য হওয়ার জন্য পি এর সামনে কি চলে আসবে? কাল। তাহলে যদি মেঘ না করে তবে বৃষ্টি হবে না, তাহলে বৃষ্টি হবে এটার জন্য কি ধরেছি? বৃষ্টি হবে এটার জন্য কিউ ধরেছি। তাহলে এখানে আবার কি রয়েছে? না রয়েছে। তার মানে কি কিউ এর সামনেও একটা কাল চলে আসবে। বোঝা গেল এই বাক্যটা বা এই বচনটা? স্যার ব্র্যাকেট হবে না? হ্যাঁ স্যার। না, ব্র্যাকেট হবে না এখানে। স্যার তাহলে কখন ব্র্যাকেট হবে? যদি এদিকে আরো কিছু থাকে তখন ব্র্যাকেট হবে। এদিকে যদি আরো পিছনে বা সামনে যদি কোনো কিছু থাকে তখন ব্র্যাকেট হবে। নেক্সট কি আছে? যদি মেঘ স্যার নোটসে তো বৃষ্টি হবে আছে। হুম, যদি মেঘ করে তবে বৃষ্টি হবে না। যদি নোটসে আছে যদি মেঘ না করে তবে বৃষ্টি হবে। হ্যাঁ বৃষ্টি হবে তাহলে এখানে কালটা উঠে যাবে। যদি নাটাকে উঠে দাও তাহলে এখানে কালটাকে উঠাতে হবে। যদি নাটা এখানে থাকে তাহলে না কালটা স্যার, এখানে নোটে আসবে। না নাই তো। তো নোটসে নোটে না নাই যদি তো না না লাস্টে। থাকে তাহলে নোটে এরকমটা থাকবে, কাল পি ইমপ্লাইজ কিউ থাকবে, তাই তো? যদি মেঘ করে তবে বৃষ্টি হবে না। যদি মেঘ করে তবে বৃষ্টি হবে না। দেখো মেঘ করার জন্য যাই ধরো না কেন, মনে করো মেঘ করার জন্য তুমি এক্স ধরলে, বৃষ্টি হবে জন্য ওয়াই ধরলে, তাহলে দেখো তাহলে কি হচ্ছে? এক্স ওয়াই। যদি তবে রয়েছে, যদি তবে থাকার জন্য কি হবে? ইমপ্লাইজ। এবার দেখো অনুগের সঙ্গে কি রয়েছে? না রয়েছে।
অনুগের সঙ্গে কি রয়েছে, না রয়েছে, তাহলে বৃষ্টি হবে এর জন্য আমরা ওয়াই ধরেছি, আর বৃষ্টি হবে না রয়েছে, তার মানে কি ওয়াই সামনে কাল চলে আসবে, কাল। তাহলে এক্স ইমপ্লাইজ কাল ওয়াই, এই বচনটার প্রতিকায়িত রূপ। এবার দেখো আবশ্যিক এবং পর্যাপ্ত শর্ত হিসেবে কি হচ্ছে, দেখো পি কিউ এর আবশ্যিক শর্ত, তাহলে কি হবে, যার আবশ্যিক শর্ত হবে, যার আবশ্যিক শর্ত হবে সেটা পূর্বক হবে, কি বললাম, যার আবশ্যিক শর্ত হবে সেটা পূর্বক হবে, তাহলে এখানে কার আবশ্যিক শর্ত, কিউ এর আবশ্যিক শর্ত, তাহলে পিটা কার আবশ্যিক শর্ত, কিউ এর, তার মানে কি কিউটা পূর্বক হবে, এমপ্লয়িজ পি, তাহলে যার আবশ্যিক শর্ত হবে, তাহলে এখানে দেখো কিউ এর আবশ্যিক শর্ত, কিউ এর আবশ্যিক শর্ত, তাহলে কিউ এর আবশ্যিক শর্ত কি, পি, তার মানে কি কিউ এর আবশ্যিক শর্ত পি, যদি বলা হয় বি সি এর আবশ্যিক শর্ত, তাহলে বিটা কার আবশ্যিক শর্ত, সি এর, তাহলে সিটা চলে আসবে আগে, বিটা চলে যাবে পরে, এটা হচ্ছে আবশ্যিক শর্ত। আবার পর্যাপ্ত শর্তের ক্ষেত্রে কিন্তু উল্টাটা হয়, দেখো পর্যাপ্ত শর্তের ক্ষেত্রে কি হচ্ছে, যার পর্যাপ্ত শর্ত, যার পর্যাপ্ত শর্ত সেটা কি হয়ে যাচ্ছে, সেটা অনুগ হয়ে যায়, তাহলে যার পর্যাপ্ত শর্ত সেটা হয়ে যায় অনুগ, যদি বলা হয় এ বি এর পর্যাপ্ত শর্ত, তাহলে এ বি এর পর্যাপ্ত শর্ত, তাহলে কার পর্যাপ্ত শর্ত, বি এর, তাহলে বিটা হয়ে যাবে কি অনুগ, তাই তো, তাহলে এ ইমপ্লাইজ বি, তাহলে আবশ্যিক শর্তের ক্ষেত্রে যার আবশ্যিক শর্ত সেটা পূর্বক হয়ে যাবে, আর পর্যাপ্ত শর্তের ক্ষেত্রে যার পর্যাপ্ত শর্ত সেটা অনুগ হয়ে যাবে, শুধু এই দুটো জিনিস মনে রাখতে হবে। স্যার আরেকটা উদাহরণ দেওয়া আছে, হুম, মানে যদি মেঘ করে এবং বৃষ্টি হয় তবে মাটি ভিজবে না। যদি মেঘ করে মেঘ করে এবং তবে বৃষ্টি হয় এবং বৃষ্টি হয় তবে মাটি ভিজবে না। তবে মাটি ভিজবে না, দেখো যদি সামনে রয়েছে তবে মাঝখানে রয়েছে, তাই তো, তাহলে যদি সামনে রয়েছে, যদির পরের অংশটাকে বলা হচ্ছে কি পূর্বগ, তাহলে এটা হয়ে গেল কি পূর্বগ, আর এই যে তবের পরের অংশটিকে বলা হচ্ছে অনুগ। অনুরূপ। এবার দেখো পূর্বগটাই আবার একটা সংযৌগিক বচন, কেন সংযৌগিক বচন, কারণ পূর্বগটা আবার এবং দিয়ে যুক্ত আছে, তাহলে কি বললাম, এটা গোটাটাই হচ্ছে একটা প্রাকল্পিক বচন, এই প্রাকল্পিক বচনের যে পূর্বগটা রয়েছে, এই পূর্বগটা আবার একটা সংযৌগিক বচন, তাহলে দেখো এবার মেক করে, এই মেক করের জন্য যদি তুমি এ ধরো, বৃষ্টি হয় এটার জন্য যদি বি ধরো, আর মাটি ভেজে এটার জন্য যদি সি ধরো, তাহলে দেখো কি হচ্ছে, এ ডট বি, এই যে এখন ব্র্যাকেট চলে আসবে, ইমপ্লাইজ এই যে সি, তাহলে পূর্বগটা স্যার একটা ওটা সংযৌগিক বচন, স্যার না আসে তো। কাল সি। ও কাল সি, হ্যাঁ না আছে, তাহলে কাল সি, তাহলে এটা হয়ে যাবে কাল সি, তাহলে এ ডট বি ইমপ্লাইজ কাল সি, দেখো এখানে পূর্বগটা একটা সংযোগী বচন, যেহেতু এবং দিয়ে যুক্ত আছে, তাহলে এবং দিয়ে যুক্ত থাকলে কি হয় ডট হয়, তাহলে পূর্বগটা হয়ে গেল এ ডট বি ইমপ্লাইজ, আর যেহেতু মাটি ভিজে এটার জন্য আমরা ধরেছি সি, আর যেহেতু মাটি ভিজবে না আছে এর জন্য হয়ে গেল কি কাল সি, বুঝে গেল, বলো বাকিদের কোনো সমস্যা থাকলে বলো। না স্যার নেই। না স্যার।
আচ্ছা, এটা করো তো, ফটাফট করো। বলবো স্যার, বলবো না করবো খাতায়? আচ্ছা, মেঘ করে, মেঘ করার জন্য এম, বৃষ্টি হয় বি, সূর্য উঠবে সি। করো, স্যার হয়েছে। বলো কি লিখছো। স্যার, স্যার এম ডট, ব্র্যাকেট এ ফুল স্টপ বি ব্র্যাকেট ক্লোজ, তারপরে ইমপ্লাই, তারপরে কাল, তারপর বি। স্যার আমি বলবো হ্যাঁ বলো। এম ডট কার্ল বি, এটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে, তারপরে ইমপ্লাইজ সি, মানে কার্ল সি। হ্যাঁ স্যার তাহলে ওখানে দেখো, বির ওখানে কাল হবে। এখানে কাল হবে। হলো, তাহলে মেঘ করার জন্য এম, বৃষ্টি হয় না বলছে, তাহলে কি হবে কালবেই। তাহলে এখানে হয়ে যাবে কালবেই। সূর্য উঠবে না বলছে, তাহলে এখানে হয়ে যাবে কি কালচে। আর যেহেতু পূর্বগোটা দেখো কমা দিয়ে রয়েছে, আমরা আগে গত ক্লাসে দেখেছিলাম যে কমা থাকলে কি হয়, ডট হয়, তাই তো। তাহলে মেঘ করে, বৃষ্টি হয় না, এটা কি, এটা সংযৌগিক বচন, কিন্তু এটা প্রাকল্পিক বচনের পূর্বগ, মানে গোটাটাই পূর্বগ। এই পূর্বগটাই আবার একটা সংযৌগিক বচন। এর জন্য এটা কি চলে আসলো, ব্র্যাকেটে চলে আসলো, এবং সূর্য উঠবে না, অর্থাৎ সূর্য উঠবে জন্য যেটা ধরলাম, আর না আছে যেহেতু, এর জন্য কি হয়ে গেল, কাল সি হয়ে গেল। বোঝা গেল। হ্যাঁ স্যার। আচ্ছা, হ্যাঁ স্যার সহজ। তাহলে এবার বৈকল্পিক বচন শুরু করি। বৈকল্পিক বচন, তাহলে দেখো বৈকল্পিক বচন কাকে বলে, কেন সহজ জিনিস তো। এই যে অথবা, বা ইত্যাদি শব্দ দ্বারা যখন দুটো বচন যুক্ত থাকে তখন সেই বচনটিকে বলা হচ্ছে বৈকল্পিক বচন। বোঝা গেল। তাহলে অথবা, বা, এই সমস্ত শব্দ বা অনুরূপ শব্দ দ্বারা যখন দুটো সরল বচনকে যুক্ত করা হয় তখন সেই বচনকে বলা হচ্ছে বৈকল্পিক বচন। এবার একটু যদি আমরা ভালোভাবে বলতে যাই, তাহলে বলতে হবে যে যে বচনের, যে যৌগিক বচনের উপাদান বচনগুলি অথবা, বা, বা অনুরূপ শব্দ দ্বারা যুক্ত থাকে সেই বচনকে বলা হচ্ছে বৈকল্পিক বচন। এই অথবা, বা, এই শব্দগুলোর পরিবর্তে যখন বৈকল্পিক বচনকে আমরা প্রতিকায়িত করব তখন কি বসাতে হবে, এই যে ছোট অক্ষরের যে ভি, ইংরেজি বর্ণমালার ছোট অক্ষরের ভি এর মতো দেখতে, যেটাকে বলা হচ্ছে ভেল, এই ভেলকে বসাতে হবে। দেখো, রাম সৎ অথবা রাম ধনী। এই যে রাম সৎ, এটার জন্য যদি আর ধরো, রাম ধনী এটার জন্য যদি পি ধরো, তাহলে অথবার জন্য কি ধরতে হবে, আর ভেল পি। ভেল। তাহলে অথবার জন্য ধরতে হবে কি ভেল, তাই তো। তাহলে অথবা, বা, এই সমস্ত শব্দের পরিবর্তে ধরতে হবে কাকে, ভেলকে। তাহলে রাম সৎ অথবা রাম ধনী, এই বচনটার সংকেত কি হলো, আর ভেল পি। একদম সহজ, শুধু মনে রাখতে হচ্ছে যে প্রাকল্পিক বচনের ক্ষেত্রে কি মনে রাখতে হচ্ছে, বৈকল্পিক বচনের ক্ষেত্রে যোজক গুলোকে শুধু মনে রাখতে হচ্ছে। এখানে কোনো কিছুর কাজ নেই, শুধুমাত্র যোজকের কাজ। দেখো, সংযৌগিক বচনের যোজক কি, এবং ও আর কিন্তু অথচ, কমা সেমিকোলন, এই সমস্ত সংযৌগিক বচনের যোজক। প্রাকল্পিক বচনের যোজক আমরা দেখলাম কি, যদি, তবে, কেবল যদি, যদি, এই সমস্ত শব্দ। আর বৈকল্পিক বচনের ক্ষেত্রে দেখছি কি অথবা, বা, নতুবা, এই সমস্ত শব্দ হচ্ছে স্যার বৈকল্পিক কিংবা বচনের হবে না? যোজক। হ্যাঁ, কিংবা হবে। হলো, এই সমস্ত শব্দ হচ্ছে বৈকল্পিক বচনের যোজক। এবারে দেখো একটা বৈকল্পিক বচন, অর্থাৎ যদি আমরা ভেল ধ্রুবকের সংজ্ঞা দিই, একদম সহজ, সত্য সারণীতে আসবে পি
কিউ, পি ভেল কিউ। দেখো এই সত্য সারণীটি হচ্ছে ভেল ধ্রুবকের সংখ্যা। এখান থেকে সত্য মূল্যটা বার করতে পারবে। একটা বৈকল্পিক বচন কখন সত্য হয়? দেখো বৈকল্পিক বচনটা এই সারিতেও সত্য, এই সারিতেও সত্য, এই সারিতেও সত্য। এখানে আরেকটা জিনিস বলে দেই, বৈকল্পিক বচনের দুটো সরল বচন থাকে, বৈকল্পিক বচনের দুটো সরল বচন থাকে। এই দুটো সরল বচনকে প্রথম যে সরল বচনটা, প্রথম সরল বচনটিকে বলা হচ্ছে প্রথম বিকল্প, আর দ্বিতীয় যে সরল বচনটা সেটাকে বলা হচ্ছে দ্বিতীয় বিকল্প। তাহলে এই যে রাম সৎ, এটাকে বলা হচ্ছে প্রথম বিকল্প, প্রথম বিকল্প। আর রাম ধ্বনি এটাকে বলা হচ্ছে দ্বিতীয় বিকল্প। তার মানে কি কমপক্ষে দুটো বিকল্প নিয়ে তৈরি হয় একটা বৈকল্পিক বচন। একটা বৈকল্পিক বচনের অনেকগুলো বিকল্প থাকতে পারে, কিন্তু কমপক্ষে দুটো বিকল্প থাকবে। তাহলে দুটো বিকল্প থাকলে প্রথমটাকে বলবো প্রথম বিকল্প, পরেরটাকে বলবো দ্বিতীয় বিকল্প। যদি আরো বিকল্প থাকে আমরা বলবো তৃতীয় বিকল্প, চতুর্থ বিকল্প, ইত্যাদি ইত্যাদি। হলো? তাহলে এবার দেখো, এখানে দেখো একটা জিনিস খেয়াল করো, পি এর সত্য মূল্য কি আছে? টি আছে। কিউ এর সত্য মূল্য কি আছে? টি আছে। বৈকল্পিক বচনটা কি হয়েছে? টি হয়েছে। টি। তার মানে কি প্রথম বিকল্প যদি সত্য হয়, দ্বিতীয় বিকল্প যদি সত্য হয়, বৈকল্পিক বচনটা সত্য হয়। এবার দেখো এখানে একটা প্রথম বিকল্প সত্য আছে, দ্বিতীয় বিকল্প মিথ্যা আছে, বৈকল্পিক বচনটা কি হয়েছে? সত্য হয়েছে। তাহলে দেখো একটা বিকল্প সত্য হয়েছে, বৈকল্পিক বচনটা সত্য হয়েছে। এখানেও দেখো একটা বিকল্প সত্য আছে, বৈকল্পিক বচনটা সত্য হয়ে গেছে। একদম চতুর্থ সারিতে দেখো প্রথম বিকল্প মিথ্যা, দ্বিতীয় বিকল্প মিথ্যা, বৈকল্পিক বচনটা কি হয়ে গেছে? মিথ্যা হয়ে গেছে। তার মানে কি একটা বৈকল্পিক বচন তখনই মিথ্যা হয় যখন তার দুটো বিকল্প মিথ্যা হয়। আর যে কোনো একটা বিকল্প যদি সত্য হয় তাহলে বৈকল্পিক বচনটা সত্য হয়। তাহলে দুটি বিকল্পের কোনো একটা বিকল্প যদি সত্য হয় বৈকল্পিক বচনটা সত্য হয়। দুটি বিকল্পের দুটেই যদি মিথ্যা হয় সেক্ষেত্রে কিন্তু বৈকল্পিক বচনটা মিথ্যা হয়। বোঝা গেল? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার বুঝি। এবার বৈকল্পিক বচনে যে ওই যে বিকল্প শব্দটা রয়েছে, বিকল্প শব্দটার দুটো অর্থ আছে। তাহলে বৈকল্পিক বচনের বিকল্প শব্দটার দুটো অর্থ আছে। এই বিকল্প যে শব্দটা আছে, এই বিকল্প শব্দটার দুটো অর্থ আছে। একটা হচ্ছে বিসংবাদী, আর একটা হচ্ছে অবিসংবাদী। বিসংবাদী কখন হচ্ছে? দুটো বিকল্প যখন একসঙ্গে সত্য হতে পারে না, দুটো বিকল্প যখন একসঙ্গে সত্য হতে পারে না তখন সেই বিকল্পটাকে বলা হচ্ছে বিসংবাদী বিকল্প। আর দুটো বিকল্প একসঙ্গে যখন সত্য হতে পারে তখন সেই বিকল্পটাকে বলা হচ্ছে অবিসংবাদী বিকল্প। দেখো রাম জীবিত অথবা মৃত। এই যে রাম জীবিত একটা বিকল্প, রাম মৃত আর একটা বিকল্প। তাহলে রাম জীবিত অথবা রাম মৃত। আচ্ছা দুটোই কি একসঙ্গে সত্য হতে পারে? না। তাহলে একজন মানুষ যদি জীবিত থাকে তাহলে সে মৃত হতে পারে না,
আবার একজন মানুষ যদি মৃত হয় তাহলে সে কখনোই জীবিত থাকতে পারে না। তার মানে কি, রাম যদি জীবিত থাকে রাম মৃত থাকবে না, আবার রাম যদি মৃত থাকে রাম জীবিত থাকবে না। তার মানে কি, একসঙ্গে দুটো বিকল্প সত্য হতে পারে না। তাহলে এক্ষেত্রে অথবা শব্দটার কোন অর্থ প্রয়োগ করা হয়েছে? এক্ষেত্রে অথবা শব্দটিকে এই যে বিসংবাদী অর্থে প্রয়োগ করা হয়েছে। তাহলে এখানে অথবা শব্দটার অর্থ হলো কি, বিসংবাদী, যেহেতু দুটো একসঙ্গে সত্য হতে পারে না। আবার যদি আমি বলি রাম ধনী অথবা রাম সৎ, এখানে সৎ বলতে রাম সতের কথা বলা হচ্ছে, রাম সৎ। তাহলে দেখো, রাম ধনী এটা একটা বিকল্প, রাম সৎ এটা একটা বিকল্প। দেখো, দুটো বিকল্পই সত্য হতে পারে। একজন ব্যক্তি ধনী হতে পারে, ধনী হওয়ার সঙ্গে সঙ্গে সেই ব্যক্তিটা কিন্তু সৎ হতে পারে। তাহলে এই ক্ষেত্রে দেখো, দুটো বিকল্প সত্য হওয়ার একটা সুযোগ থাকে, দুটো বিকল্পই সত্য হতে পারে। আর দুটো বিকল্পই যেহেতু সত্য হতে পারে, কাজেই এই ক্ষেত্রে অথবা শব্দটির অর্থ হলো কি, অবিসংবাদী। তাহলে দুটো বিকল্প যখন একসঙ্গে সত্য হবে না তখন বিসংবাদী, আর দুটো বিকল্প যখন একই সঙ্গে সত্য হতে পারে তখন সেটা হয়ে যাবে অবিসংবাদী। তাহলে একজন ব্যক্তি ধনী হয়েও ধনী হতে পারে, আবার সৎ হতে পারে, কিন্তু একজন ব্যক্তি কখনোই জীবিত এবং মৃত একসঙ্গে হতে পারে না। বোঝা গেল? তাহলে অথবা শব্দটার অর্থ, স্যার একটা সত্য আর একটা মিথ্যা হতে পারে না? হ্যাঁ, তাহলে তো কোনো সমস্যা নেই। এটা যদি সত্য হয় এটা মিথ্যা হবে, এটা যদি সত্য হয় তাহলে এটা মিথ্যা হবে, কিন্তু এক্ষেত্রে এটাও সত্য হতে পারে, এটাও সত্য হতে পারে। কেউ ধনী এবং সৎ একসঙ্গে হতেই পারে, কোনো সমস্যা নেই, কিন্তু কোনো ব্যক্তি একসঙ্গে জীবিত আবার একসঙ্গে মৃত এটা কখনোই হতে পারে না। স্যার একটা কোয়েশ্চেন ছুটে গেছে। কোনটা? একটি বৈকল্পিক বচনের নিষেধ কি বচন হয়? একদম সহজ, বৈকল্পিক বচন। এই যে বৈকল্পিক বচন মানে কি, পি ভ্যাল কিউ, তাই তো? এটা যদি আমি নিষেধ করি তাহলে ডি মর্গান থিওরেম অনুসারে কি হবে, কাল পি ডট কাল কিউ। তাহলে এই যে মেইন ফাংশন কি চলে আসলো, মেইন ফাংশন চলে আসলো ডট, মেইন ফাংশন চলে আসলো কি ডট, আর ডট থাকা মানেই কি, কোন বচন? ডট থাকা মানেই হচ্ছে সংযোগী বচন। তাহলে একটা বৈকল্পিক স্যার ডট বচনের নিষেধ, হ্যাঁ, ডট কেন হলো? এটা ডি মর্গান থিওরি অনুসারে, ডি মর্গান ওই যে আমরা প্রথমে যে বলেছিলাম, ডি মর্গান হ্যাঁ হ্যাঁ। থিওরির সংজ্ঞা অনুসারে একটা বৈকল্পিক বচনকে যদি নিষেধ করা যায় তাহলে একটা সংযোগিক বচন পাওয়া যায়, আর একটা সংযোগিক বচনকে যদি নিষেধ করা যায় তাহলে একটা বৈকল্পিক বচন পাওয়া যায়। কাল পি ঠিক আছে। ডট কিউ, এটাকে যদি আমরা নিষেধ করি তাহলে পাবো আমরা কাল পি ভেল কাল কিউ। তাহলে একটা সংযোগিক বচনকে নিষেধ করলে পাবো একটা বৈকল্পিক বচন, আর একটা বৈকল্পিক বচনকে নিষেধ করলে পাবো একটা সংযৌগিক বচন। নেক্সট, এবার বাক্যগুলো আছে, বাক্যের প্রতিকারী রূপ। বাক্যের প্রতিকারিত রূপ কি আছে? প্রথমটা, হয় রাম আসবে অথবা শ্যাম আসবে, তাহলে কি হবে? আর ভেলেস আর রাম ভেল এস আসলো। ভেলপি। এস, মানে বৈকল্পিক বচনে কোনো গন্ডগোল নেই, ঠিক আছে? অথবা যে এখানে থাকুক বা ওখানে থাকুক, যেখানেই থাকুক না কেন, ওই একটাই ফর্ম, সেটা হচ্ছে পি ভেল কিউ। বুঝা গেল? বৈকল্পিক বচনের অথবা হয় যেখানেই থাকুক না কেন কি হবে, পি ভেল কিউ। কিউ। হুম, লাস্টেরটা দেখো, লাস্টেরটা কি আছে, লাস্টেরটা দেখো, লাস্টেরটা কি আছে,
রাম ও শ্যাম আসবে অথবা যদু আসবে না। রাম ও শ্যাম আসবে অথবা যদু আসবে না। দেখো, হ্যাঁ, রাম আসবে এটার জন্য যদি ধরি পি, শ্যাম আসবে এটার জন্য ধরলাম কিউ, যদু আসবে এটার জন্য ধরলাম আর। তাহলে দেখো, রাম ও শ্যাম আসবে, রাম ও শ্যাম আসবে মানে কি, রাম এবং শ্যাম দুজনেই আসবে। তাহলে রাম এবং শ্যাম দুজনেই আসবে মানে কি, পি ডট কিউ। কিউ। তাহলে পি ডট কিউ, তাহলে পি ডট কিউ, এই যে অথবা আছে, অথবার জন্য হয়ে গেল ভেল, আর যদু আসবে জন্য ধরেছি আর, যেহেতু যদু আসবে না হয়ে যাবে কি কাল আর। তাহলে এই বচনটার প্রতীকের উপর হচ্ছে পি ডট কিউ, ভেল, কাল আর। বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। আচ্ছা, চলো তাহলে এবার শুরু করি দ্বি প্রাকল্পিক বচন। দ্বি প্রাকল্পিক বচন, দ্বি প্রাকল্পিক বচন। দুটো বচন, দুটো বচন মানে দুটো প্রাকল্পিক বচন যখন যদি এবং কেবল যদি, যদি এবং কেবল যদি, তাহলে যদি এবং কেবল যদি এই যোজকটা দ্বারা যুক্ত থাকে তখন সেই বচনটিকে বলা হচ্ছে দ্বিপ্রাকল্পিক বচন। রাম আসবে যদি এবং কেবল যদি শ্যাম আসে। তাহলে রাম আসবে যদি এবং কেবল যদি শ্যাম আসে। তাহলে রাম আসবে, এই যে যদি এবং কেবল যদি রয়েছে, তাহলে যদি এবং কেবল যদি এর পরিবর্তে আমাদেরকে এই যে তিনটা বার, যেটাকে আমরা বলি ট্রিপল বার, বা এটাকে বলা হয় ইকুইভ্যালেন্ট, ইকুইভ্যালেন্স হলো। তাহলে ট্রিপল বার বলতে পারো বা ইকুইভ্যালেন্স বলতে পারো। তাহলে রাম আসবের জন্য যদি আমরা আর ধরি, আর যদি এবং কেবল যদির জন্য যদি আমরা যদি এবং কেবল মানে যদি এবং কেবল যদির জন্য আমাদেরকে ট্রিপল বার ধরতেই হবে, আমাদের ধরা না ধরার কিছু নেই, এটার জন্য এটাকে ধরতেই হবে। আর এই শ্যাম আসবের জন্য যদি আমরা এস ধরি, তাহলে রাম আসবে যদি এবং কেবল যদি শ্যাম আসে, এটার প্রতীকিত রূপ কি হয়ে গেল, আর ট্রিপল বার এস বা আর ইকুইভ্যালেন্ট এস। তাহলে দেখো, যদি এবং কেবল যদি এই শব্দটা যদি থাকে কোনো বচনে, তাহলে সঙ্গে সঙ্গে মনে করবে যে সেটা হচ্ছে একটা দ্বিপ্রাকল্পিক বচন হলো। দ্বিপ্রাকল্পিক বচনেরও দুটো অংশ, তাহলে দ্বিপ্রাকল্পিক বচনেরও দুটো অংশ বলতে পারো, এটাকে বলতে পারো প্রথম দ্বিকল্প, প্রথম দ্বিকল্প, বা বলতে পারো অংশ, প্রথম অংশ। আর এটাকে বলা হচ্ছে দ্বিতীয় দ্বিকল্প বা অংশ। তাহলে একটা বচন, একটা বচন যখন যদি এবং কেবল যদি এই যোজক দ্বারা যুক্ত থাকে তখন সেই বচনটিকে বলা হচ্ছে দ্বিপ্রাকল্পিক বচন। বোঝা গেল দ্বিপ্রাকল্পিক বচন? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে দ্বিপ্রাকল্পিক বচনের অর্থাৎ এই যে ইকুইভ্যালেন্সে রয়েছে, এই ইকুইভ্যালেন্সের সংজ্ঞাটা দিতে পারবে একদম সহজ, পি কিউ, পি ইকুইভ্যালেন্স কিউ। তাহলে কি টি টি এফ এফ টি এফ টি এফ, তাহলে কি হবে টি এফ এফ টি। দেখো, দুটোই যখন সত্য হয় তখন সত্য হয়
আবার দুটোই যখন, অর্থাৎ দুটো বিকল্প যখন মিথ্যা হয়, তখনও কিন্তু দ্বিপ্রাকল্পিক বচনটা সত্য হয়। তাহলে একটা দ্বিপ্রাকল্পিক বচন সত্য কখন হয়? একটা দ্বিপ্রাকল্পিক বচন তখনই সত্য হয় যখন তার দুটি বিকল্পের মান সমান হয়। তাহলে দেখো, পি এর মান কি? টি। কিউ এর মান কি? টি। তাহলে দুটোই টি মানে কি? দুটোই সমান। তাহলে দুটো অংশের মান সমান, প্রাকল্পিক বচনটা, সরি, দ্বিপ্রাকল্পিক বচনটা সত্য। আবার এখানে পি এর মান কি? মিথ্যা। কিউ এর মান কি? মিথ্যা। তার মানে কি এটাও মিথ্যা এটাও মিথ্যা, মানে কি দুজনেই সমান। তাহলে দুজনেই সমান হওয়ার জন্য এই দ্বিপ্রাকল্পিক বচনটা কি হয়েছে? সত্য হয়েছে। সত্য। তাহলে একটা দ্বিপ্রাকল্পিক বচন কখন সত্য হয়? যখন তার অংশগুলির মান সমান হয়। আর মিথ্যা কখন হয়? যখন তার অংশগুলোর যে সত্যমূল্য সেগুলো আলাদা আলাদা হয়। তাহলে অংশগুলোর সত্যমূল্য আলাদা আলাদা হলে দ্বিপ্রাকল্পিক বচনটা কি হয়ে যায়? মিথ্যা হয়ে যায়। তার মানে কি মনে রাখতে হবে? টি ইকুইভ্যালেন্ট টি এবং এফ ইকুইভ্যালেন্ট এফ কি হয়? টি হয়। ঠিক। আর বাকি সব কি হবে? বাকি সব এফ হবে। এ- তাহলে একটা সত্য একটা মিথ্যা হলে এফ হবে, একটা মিথ্যা অন্যটা সত্য হলে কি হবে? এফ হবে। দুটোই যদি সত্য হয় তাও সত্য হবে, দুটোই যদি মিথ্যা হয় তাও দ্বিপ্রাকল্পিক বচনটা কি হবে? সত্য হবে। সত্য। এটাই হচ্ছে দ্বিপ্রাকল্পিক বচনের ইমপ্লাই, কি বলে, ইকুইভ্যালেন্সের সংজ্ঞা। এবার পার্থক্য আছে দুটো। পার্থক্যতে কিছু নেই, পার্থক্যতে কিছু নেই। ওই যেখানে যৌক্তিক কথাগুলো রয়েছে, ঠিক আছে, যৌক্তিক হ্যাঁ। কথাগুলো শত সত্য হবে। দেখো কি বলছে, বস্তুগত সমর্থতা ও যৌক্তিক সমর্থতার মধ্যে পার্থক্য কি? যখন দুটি বচনে সত্যমূল্য এক হয়, অর্থাৎ দুটি বচন একই সাথে সত্য হয় অথবা একসাথে মিথ্যা হয়, তখন তাদের সম্পর্ককে বস্তুগত সমর্থতা বলে। তাহলে দুটো বচনের সত্যমূল্য যখন এক হয়, তখন তাদের সম্পর্ককে বলা হচ্ছে বস্তুগত সমার্থতা, অর্থাৎ এটা হচ্ছে বস্তুগত সমার্থতা। আর যৌক্তিক সমর্থতা কি বলছে? যখন দুটি বচন দ্বারা গঠিত কোনো দ্বিপ্রাকল্পিক বচনের সকল প্রতিস্থাপন দৃষ্টান্ত সত্য হয়, তখন বচন দুটি যৌক্তিকভাবে সমার্থক বলা হয়। এই দেখো, বাকি পার্থক্য বুঝতে হবে না, শুধু উদাহরণটা দেখো পার্থক্যটা কোথায়। পার্থক্যটা হচ্ছে একটা সত্য হবে, একটা শত সত্য হবে। দেখো, যৌক্তিক যৌক্তিক সমর্থতার ক্ষেত্রে কি রয়েছে? পি ইকুইভ্যালেন্স কাল কাল পি। এটাকে কেন, ও এখানে আবার বাংলা প হয়ে গেছে, এটাকে ইংরেজি পি করো। আচ্ছা, বচন গ্রাহক কয়টা আছে? দুটো। না, ওই এখানে একটা আছে, এখানে একটা। বচন গ্রাহক একটা রয়েছে। তাহলে বচন গ্রাহক একটা হলে সারি সংখ্যা কয়টা হবে? দুটা। তাহলে বচন গ্রাহক যদি একটা থাকে সারি সংখ্যা হবে দুটো, একটা টি একটা এফ, তাই তো? আচ্ছা, এবার দেখো এখানে কি আছে? কাল কাল পি। তার মানে কি কাল পি এর মান আমাকে বার করতে হবে। কাল পি এর মান যদি আমি বের না করি, তাহলে আমি কাল কাল পি এর মান বের করতে পারবো না। তাহলে কাল পি এর মান কি হবে? দেখো, পি এর মান কি আছে? টি। তাহলে কাল পি এর মান কি হবে? এফ। ফলস। এফ। পি এর মান কি আছে? এফ। তাহলে কাল পি এর মান কি হবে? টু টি। 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 তাহলে দেখো, কাল পি এর মান আমি বের করে নিলাম। এবার যখনই আমি কাল পি এর মান বের করলাম, তখনই কিন্তু আমি এই কাল কাল পি এর মান বের করতে পারবো। এবার দেখো, কাল পি কি আছে? মিথ্যা। এফ। তাহলে কাল কাল পি এর মান কি হবে? টি। সত্য। এফ।
এখানে টি আছে, তাহলে এখানে হয়ে যাবে কি এফ। এফ F হলো? আচ্ছা, এবার দেখো পি ইকুইভ্যালেন্ট কাল কাল পি। পি এর মান কি আছে? 3 কাল কাল পি এর মান কি আছে? 3 দেখো পি এর তাহলে মান কি আছে? পি এর মান কি আছে? টি। কাল কাল পি এর মান কি আছে? T তাহলে পি ইকুইভ্যালেন্ট টি কাল হবে কাল পি স্যার। এর মান কি হবে? T টি হবে, কারণ দুটোই সত্য থাকলে কি হয়? সত্য, এই যে দুটোই টি সত্য হয়। আছে, কি হবে? সত্য হবে। আবার দেখো পি এর মান এফ আছে, কাল কাল পি এর মান কি আছে? এফ আছে, তাহলে দুটোই এফ T থাকলে কি হবে হবে? T টি সত্য হবে। এই যে আমরা এখানে দেখলাম দুটোই যদি এফ থাকে তাও সত্য হবে, দুটোই যদি টি থাকে তাও সত্য হবে। তাহলে দেখো পি ইকুইভ্যালেন্ট কাল কাল পি, এই বচনটার মান কি বেরোলো? এই বচনটার মান বেরোলো দুটোই টি। আর দুটোই যখন টি বেরোবে, অর্থাৎ সারণীর সারিগুলোতে সবগুলোই যখন টি বেরোবে, তখন সেটাকে বলা হচ্ছে শত সত্য। এর জন্য বলছে যে যৌক্তিক সমার্থতা শত সত্য, আর বস্তুগত সমার্থতা শত সত্য নয়। কেন নয়? দেখো এখানে কি আছে? T কি আছে এখানে? এখানে কি আছে? টি আছে। এখানে কি আছে? T টি আছে। টি এখানে কি আছে? F এফ এফ। দেখো এই শাড়িতে দেখো দুটোই টি আছে, কিন্তু এই শাড়িতে দেখো টি আছে, তার সঙ্গে সঙ্গে কি আছে? এফ আছে। তার মানে F সবগুলোই সত্য এখানে নেই। এর জন্য এটাকে বলা হচ্ছে বস্তুগত সমার্থতা। আর এখানে যেহেতু শাড়িতে সবগুলোই সত্য, এর জন্য এটাকে বলা হচ্ছে শত সত্য। আর এখানে যেহেতু মিশ্রিত রয়েছে, সত্য এবং মিথ্যার সংমিশ্রণ রয়েছে, এর জন্য এটাকে বলা হচ্ছে আপতিক। তাহলে সত্য মিথ্যার সংমিশ্রণ থাকলে হবে আপতিক, শুধুমাত্র সত্য বেরোলে হবে শত সত্য, আর যদি শুধুমাত্র মিথ্যা বেরোয় এরকম, তাহলে হয়ে যাবে কি শত মিথ্যা। মিথ্যা মিথ্যা। শত মিথ্যা। তাহলে সবগুলোই যদি এফ বেরোয় তাহলে হবে শত মিথ্যা, সবগুলোই যদি টি বেরোয় তাহলে হবে শত সত্য, আর সত্য এবং মিথ্যার যদি সংমিশ্রণ থাকে তাহলে হবে আপতিক আপত্তি বা অনির্দিষ্ট মান। অনির্দিষ্ট মান। এই জন্য বলছে যে বস্তুগত সমর্থতা বচনটি হচ্ছে আপতিক, আর যৌক্তিক সমর্থতা বচনটা হচ্ছে কি শত সত্য। হলো? ঠিক একইভাবে ওই যে বস্তুগত প্রতিপত্তি আর যৌক্তিক প্রতিপত্তি, বস্তুগত প্রতিপত্তি এবং যৌক্তিক প্রতিপত্তি এই সেম কেস। এটা হবে আপতিক, মানে বস্তুগত প্রতিপত্তিটা হবে আপতিক। কি আছে দেখো, পি ইমপ্লাইজ কিউ আছে, তাহলে পি ইমপ্লাইজ কিউ আছে বস্তুগত প্রতিপত্তির ক্ষেত্রে। দেখো বস্তুগত প্রতিপত্তির ক্ষেত্রে দেখো পি ইমপ্লাইজ কিউ। তো আমরা পি ইমপ্লাইজ কিউ যখন বের করেছিলাম প্রাকল্পিক বচনের ক্ষেত্রে, তখন কিন্তু আমাদের কি আসছিল সারিটাতে? টি এফ টি টি এরকম আসছিল, তাই তো? হ্যাঁ হ্যাঁ এরকমটা স্যার। আসছিল। প্রথম সারিতে টি, দ্বিতীয় সারিতে এফ, তৃতীয় এবং চতুর্থ সারিতে টি টি আসছিল পি প্লাস কিউ এর সত্য মূল্য। এবার এখানে কি সত্য মূল্যটা রয়েছে? পি। দেখো যৌক্তিক প্রতিপত্তির ক্ষেত্রে দেখো কি আছে? পি ইমপ্লাইজ পি ইমপ্লাইজ পি ভেল কিউ। হ্যাঁ দেখো বচন গ্রাহক কয়টা আছে? দুটো বচন গ্রাহক আছে দুটো, একটা হচ্ছে পি আর একটা হচ্ছে কিউ। Q কিউ তাহলে হবে টি টি এফ 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 টি এফ টি এফ। আচ্ছা, প্রথম বন্ধনীর ভিতরে যেটা থাকবে সেটাকে আগে বের করে নিতে হবে, তাহলে কি পি ভেল কিউ কে বের করে নিতে হবে। এবার যখনই আমি পি ভেল কিউ বের করতে পারবো, তখনই কিন্তু আমি এই গোটাটার সত্যমূল্য বের করতে পারবো। তাহলে পি ইমপ্লাইজ পি ভেল কিউ।
আচ্ছা, কোন বচন? বৈকল্পিক। বৈকল্পিক বচন। বৈকল্পিক। হ্যাঁ, তাহলে টি ভেল টি কি হয়? টি টি ভেল টি কি হবে? টি টি। টি টি ভেল এফ কি হবে? টি এফ না টি। এফ টি ভেল টি কি হবে? টি টি টি। এফ ভেল এফ কি হবে? এফ এফ এফ। কারণ আমরা দেখলাম তো যে দুটোই যখন মিথ্যা হয়, দুটো বিকল্পই যখন মিথ্যা হয় তখনই তো একটা বৈকল্পিক বচন মিথ্যা হয়। আর যে কোনো একটা বিকল্প সত্য হলেই তো বৈকল্পিক বচনটা কি হয়? সত্য হয়ে যায়। গেল। আচ্ছা, এবার দেখো এখানে পূর্বক কোনটা? পূর্বক হচ্ছে পি, তাই তো? পূর্বক পি। হ্যাঁ। পি কোথায় আছে? এখানে। আর হুম অনুগ কোথায় আছে? অনুগ হচ্ছে পি ভেল কিউ। পি ভেল কিউ কোথায় আছে? এখানে। তার মানে কি, এই যে এটার সত্য মূল্যের সঙ্গে এটার সত্য মূল্যকে আমাদের কি করতে হবে? ইমপ্লাইসি সূত্র প্রয়োগ করতে হবে। তাহলে টি হ্যাঁ ইমপ্লাইজ পি কি হবে? টি টি। টি ইমপ্লাইজ টি কি হবে? টি টি। টি এফ ইমপ্লাইজ টি কি হবে? টি। টি এফ ইমপ্লাইজ এফ কি হবে? টি টি। প্রাকল্পিক বচন কখন মিথ্যা হয়? যখন পূর্বক টি থাকবে এবং অনুগ এফ থাকবে, তখনই তো একটা প্রাকল্পিক বচন মিথ্যা হয়। কিন্তু এরকম তো কোনো দৃষ্টান্ত নেই। এখানে এফ আছে, কিন্তু প্রাকল্পিক বচনে পূর্বগতি কি আছে? টি তো নাই না, এফ আছে এখানে। তাহলে এফ এফ ইমপ্লাইজ এফ কি হয়? টি হয়ে যায়। তাহলে দেখো এখানে সবগুলো কি বেরোলো? টি বেরোলো, সত্য মানে কি? সত্য শত সত্য। তাহলে যৌক্তিক প্রতিপত্তিটাও কি? শত সত্য। সত্য সত্য। আর শত সত্য মানেই হচ্ছে কি? পূর্বক এবং স্যার এখানে অনুগের কোনটা মধ্যে। অনুগ কোনটা পূর্বগ কোথায়? এই ছকটাতে? এই যে এটা পূর্বক, এটা অনুগ। ইমপ্লাইজ এর পরেরটা হচ্ছে অনুগ, আর ইমপ্লাইজ এর আগেরটা হচ্ছে পূর্বগ। এবার পি এর সত্যমূল্য কোথায় আচ্ছা দেওয়া আছে? বুঝছি। পি এর সত্যমূল্য তো এই জায়গায় দেওয়া আছে না? এই পি এর সত্যমূল্য এই জায়গায় দেওয়া আছে। আর অনুগটা কি? Yes, sir. অনুগটা পি ভেল কিউ। তাহলে পি ভেল কিউ এর সত্যমূল্য কোথায় দেওয়া আছে? এই জায়গাটা দেওয়া আছে। তার মানে কি, হ্যাঁ আমাকে এই প্রথম এই এখান থেকে এখানে আমাকে করতে হবে। আমাকে মাঝখানে ইমপ্লাইসি সূত্র প্রয়োগ করতে হবে। হ্যাঁ স্যার বুঝছি। হলো? তাহলে এই স্যার হলো। ওখানে বলো। স্যার ওখানে কোয়েশ্চেনে পি হুম ইমপ্লাইজ ফার্স্ট ব্র্যাকেটে পি ওয়েল কিউ, এবার হুম যদি ওখানে আরো দেওয়া থাকতো সেকেন্ড ব্র্যাকেট, তারপর তাহলে আমরা মানে তাহলে কি প্রথমে প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করতাম, তারপরে সেকেন্ড ব্র্যাকেটের, তারপরে গোটাটা একসাথে। হ্যাঁ, প্রথম ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, তারপরে গোড়াটা ভেঙে ভেঙে বার আর করতে যদি হবে। আর যদি ওখানে ধরেন পি ইমপ্লাইজ কার্ল পি ওয়েল কার্ল কিউ, হুম এরকমও তো থাকতে পারে। দাঁড়াও, বলো কি বলতে চাচ্ছ? স্যার এতগুলা ব্যাকেটের তো দেখলাম আছে। হুম থাকুক না, কতগুলো ব্র্যাকেট থাকে দেখো। কোশ্চেন হ্যাঁ বলো, বলো। পি ইমপ্লাইজ পি ইমপ্লাইজ ফার্স্ট ব্র্যাকেটে কার্ল পি, কাল পি আর ওখানে ভেল ভেল কার্ল কিউ, কাল কিউ। ওটা ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, হুম আর ওখানে ট্রিপল বার, ট্রিপল বার ওখানে আর দিল। আর। হ্যাঁ এবার এখানে যেহেতু তিনটা আছে, এ একটা ধ্রুবক, এ একটা ধ্রুবক, কাজে এখানে সেকেন্ড ব্র্যাকেট চলে আসবে। এবার বলো সেকেন্ড ব্র্যাকেট আমি কোথায় লাগাবো? সেকেন্ড ব্র্যাকেট এখানে লাগাবো না এখানে লাগাবো? সেকেন্ড ব্র্যাকেট লাগবে এখানেও ওই লাগাতে তো পারি, এখানেও লাগাতে পারি, কোথায় লাগাবো বলো? ইমপ্লাইজ এর পরে। তাহলে ইমপ্লাইজ এর পরে লাগলে এরকমটা হবে। তাহলে মেইন হ্যাঁ ফাংশন হয়ে গেল এখানে ইমপ্লাইজ। ঠিক আছে। আর যদি ব্র্যাকেটটা আমি হ্যাঁ ওখানে না লাগিয়ে যদি ব্র্যাকেটটা এখানে লাগাইতাম, তাহলে কিন্তু তখন মেইন ফাংশন হয়ে যেত ইকুইভ্যালেন্স। হলো? ট্রিপল বার। হুম হ্যাঁ তাহলে প্রথমে কি করতে হবে দেখো, প্রথমে বচন গ্রাহক লিখতে হবে।
বচন গ্রাহক কয়টা আছে, কয়টা আছে? তিনটা। তিনটা। আছে, পি কিউ আর। এই বচন গ্রাহক লেখার পর মুহূর্তে, অর্থাৎ এই যে পি কিউ আর, এগুলোকে বলা হচ্ছে নির্দেশক স্তম্ভ। তারপরের যে স্তম্ভগুলো, পরের স্তম্ভগুলো দেখতে হবে যে এই বচন গ্রাহকগুলোর নিষেধ কোনো আছে কিনা। দেখো এই বচন গ্রাহকগুলোকে নিষেধ আছে, কিন্তু এই যে কালপি আছে, তাহলে কালপিকে আচ্ছা। বের করো। এরপরে কি আছে, কাল কিউ, কাল কিউ বের করলাম। আর এর কোনো জায়গায় যেহেতু কাল আর নেই, কাজে কাল আর আমাকে বের করতে হবে না। বোঝা গেল? আচ্ছা, হ্যাঁ। এবার প্রথম ব্র্যাকেটের ভিতর কি আছে, কালপি ভেল কাল কিউ, তাহলে এটা বার করতে হবে, কালপি ভেল কাল কিউ। এটা বার করার পরে হ্যাঁ। এই যে প্রথম ব্র্যাকেট বার করার পরে দ্বিতীয় ব্র্যাকেটের কাজ করতে হবে। তার মানে কি হবে, কাল পি ভেল কাল কিউ ইকুইভ্যালেন্ট আর। আর যখনই আমি এটা বার করতে পারবো, এটা বার করতে পারবো মানেই কি, আমার অনুগ বের হয়ে গেল। এটা তো অনুগ হয়ে গেল না, হ্যাঁ। এটা পূর্বগ। হ্যাঁ। হুম। তখন এই যে পি এর সঙ্গে এটার যে সত্যমূল্য হবে, তাহলে পি এর সঙ্গে এটার সত্যমূল্য গুলোকে আমি ইমপ্লাইসের সূত্রে এদিকে তখন বসিয়ে দেবো। এরকম করে হ্যাঁ, ভেঙে বুঝে ভেঙে, গেছি। এরকম করে ভেঙে ভেঙে বার করতে হবে, যেটা পরবর্তী ক্লাসে তোমাদের আছে। ও, পরবর্তী ক্লাসে আছে। কোয়েশ্চেনে কি দিবে, কি এদের সত্য মূল্য নির্ণয় করো? প্রশ্নে তোমাদের কেমন কমন করে দিতে থাকবে বা কেমন কমন করে দেবে, ঠিক আছে, সেটা আজকে যে পিডিএফটা পাঠাবো সেই পিডিএফটা দেখলেই বুঝে যাবে। হ্যাঁ। তো সারণীটা কি মনে রাখতে হবে, সবগুলো সারণী? হ্যাঁ, সারণী তো, সত্য সারণী মানে তোমাকে সারণী মনে রাখতেই হবে। সারণী মনে রাখতেই হবে, কারণ এগুলোর কাজ যখন তুমি করবে। এবার যদি মনে করো টি ইমপ্লাইজ পি, কি হবে, এটা যদি জানা না থাকে তাহলে তো হবে না। তাহলে টি ইমপ্লাইজ টি কি হয়, টি হয়। তাহলে হ্যাঁ। চারটাই তো সারণী মনে রাখতে হচ্ছে। একটা হচ্ছে সংযৌগিক বচন, একদম সহজ, দুটোই টি হলে টি হবে, বাকি ক্ষেত্রে সব এভ হবে। এরপরে এস। প্রাকল্পিক, হ্যাঁ। প্রাকল্পিকের ক্ষেত্রে কি হবে, টি ইমপ্লাইজ এফ, এফ হবে, বাকি ক্ষেত্রে টি হবে। বৈকল্পিকের ক্ষেত্রে কি হবে, এফ ভেল এফ, এফ হবে, বাকি ক্ষেত্রে টি হবে। আর দ্বি কি হবে? প্রাকল্পিকের হ্যাঁ। ক্ষেত্রে কি হবে, টি ইকুইভ্যালেন্ট টি, টি হবে, এফ ইকুইভ্যালেন্ট এফ টি হবে, বাকি এস। ক্ষেত্রে এফ হবে। ব্যাস, এই কয়েকটা এস। লাইনই মনে রাখতে হবে। এই কয়েকটা লাইন মনে রাখলেই তোমাদের প্রথম অধ্যায়, চতুর্থ অধ্যায় কমপ্লিট। হ্যাঁ। হ্যাঁ স্যার। তাহলে আমাদের একসঙ্গে দুটো অধ্যায় কমপ্লিট হচ্ছে। হ্যাঁ। স্যার দুটো অধ্যায়? হ্যাঁ, দুটো অধ্যায়। 4 নাম্বার চ্যাপ্টারও ওইরকমই আছে, এটা বুঝতে পারলে প্রথম ওটাই অধ্যায় পেয়ে আর যাবে। চতুর্থ অধ্যায় কমপ্লিট হচ্ছে। বলছিলাম এটা হ্যাঁ, রেকর্ডিং থাকবে, আমার নেটওয়ার্কে ইস্যু হচ্ছে বলে কিছু দেখতে পাচ্ছি না স্ক্রিনে। এটা রেকর্ডিং হ্যাঁ থাকবে, আমার স্যার। নেটওয়ার্কে ইস্যু হচ্ছে বলে আমি কিছু স্ক্রিনে কিছু দেখতে পাচ্ছি না। হ্যাঁ, রেকর্ডিং থাকবে। ওকে স্যার, কারণ হচ্ছে আমার নেটওয়ার্ক ইস্যু হচ্ছে খুব। আচ্ছা বলো, কারো প্রশ্ন থাকলে বলো এই অধ্যায় থেকে। স্যার, আমাদের তো এটা কমপ্লিট হয়ে যাচ্ছে, মানে আপনি করিয়ে দিচ্ছেন। তাহলে হুম। আমরা নিজেকে কিভাবে মানে অ্যানালাইজ করবো কি হ্যাঁ আমরা সব মানে পারছি? তার জন্য তো পরে এক্সাম নেওয়া দরকার, তাই না? পরের দিন খাতা কলম নিয়ে বসতে হবে তো, পরের ক্লাসে খাতা কলম নিয়ে খাতা। বসতে স্যার হবে। এখানে একটা প্রশ্ন ছুটে গেল। কোনটা? একটি প্রাকল্পিক বচনকে নিষেধ করলে কোন বচন পাওয়া যায়? একটা প্রাকল্পিক বচনকে যদি নিষেধ করো, দেখো এটা তো বললাম না স্যার, এটা তো বললেন না, ওটা বৈকল্পিক। এই যে পি ইমপ্লাইজ কিউ, এই প্রাকল্পিক বচনটাকে যদি নিষেধ করো, ঠিক আছে, তাহলে নিষেধ করলে কি হবে, প্রথমে আগে ব্র্যাকেটের ভিতরে এই যে এটা নিয়ে আসলে, এবার দেখো এই যে ভেল আছে তো, ভেল আছে, হ্যাঁ। তাহলে কাল
পি ভেল কিউ মানে কি একটা বৈকল্পিক বচন হয়ে গেল। তাহলে একটা বৈকল্পিক বচনের নিষেধ কি হবে? সংযৌগিক বচন। তাহলে কাল কাল পি, এই যে ডট কাল কিউ, তাহলে পি ডট কাল কিউ, তাহলে ডট হয়ে গেল মেন ফাংশন, মানে হচ্ছে কি সংযৌগিক বচন। তাহলে একটা প্রাকল্পিক বচনকে যদি আমরা নিষেধ করি তাহলে একটা সংযৌগিক বচন পাবো। বোঝা গেল? এগুলো এখন বুঝতে হবে না, এগুলো যখন উঁচু না ক্লাসে স্যার, পড়বে তখন বুঝিনি বুঝতে স্যার। হবে। স্যার আমি মুখস্থ রাখবো কোনটা? এখানে তো পড়িতে পারবে, দেখো এই এই যে এখানে যে সূত্রটা। পি ইমপ্লাইজ কিউ, এই পি ইমপ্লাইজ কিউ থেকে আমি কি করলাম? কাল পি ভেল কিউ, এখানে আমি ইমপ্লিকেশনের সূত্রটা লাগাইছি, যেটাকে ইম্পেল বলে। হলো, এবার দেখো কাল পি ভেল কিউ, এটাকে পি ধরো। এখন এই কাল পিটাকে পি ধরো, মনে মনে ধরো, এটাকে কিউ ধরো। তাহলে কাল পি ভেল কিউ, তাহলে কাল পি ভেল কিউ এর সূত্রটা কি? কাল পি ডট কাল কিউ। তাহলে কাল, এই যে কাল পি কে আমি পি ধরেছি, তাহলে কাল পি কে পি ধরেছি মানে কি কাল পি বসাতে হবে। তাহলে সূত্রের একটা কাল চলে আসলো, কাল পি ডট কাল সূত্রের, আর কিউ যা আছে তাই লিখলাম। এবার এখানে দুইটা নেগেশন আছে, দুইটা নেগেশন মানে কি? আমি দেখো পি ইকুইভ্যালেন্ট কাল কাল পি, এটা একই জিনিস। তাহলে পি ইকুইভ্যালেন্ট কাল কাল পি একই জিনিস। পি এর যা সত্যমূল্য হবে, কাল কাল পি এর সত্যমূল্য কিন্তু তাই হবে। কেমন করে দেখো, এই যে পি কাল পি কাল কাল পি, টি এফ। দেখো পি এর সত্যমূল্য যদি টি হয়, কাল পি এর সত্যমূল্য কি হবে? এফ, তাই তো? আর কাল পি যদি এফ হয় তাহলে কাল কাল পি এর সত্যমূল্য কি হবে? টি। এবার দেখো পি এর সত্যমূল্য টি এফ আছে, তাহলে কাল পি কি হবে? টি। টি কাল পি এর সত্যমূল্য টি আছে, তার মানে কি কাল কাল পি এর এফ। সত্যমূল্য কি হবে? এফ। তাহলে দেখো পি এর সত্যমূল্য টি, কাল কাল পি এর সত্যমূল্য টি, পি এর সত্যমূল্য এফ, কাল কাল পি এর সত্যমূল্য এফ। তাহলে পি এর যা সত্যমূল্য, কাল কাল পি এর সত্যমূল্য হচ্ছে একই। পি এর সত্যমূল্য যদি টি হয়, কাল কাল পি এর সত্যমূল্য হচ্ছে এফ। পি এর সত্যমূল্য যদি টি এফ হয়, তাহলে কাল কাল পি এর সত্যমূল্য কি হবে? এফ হবে। হ্যাঁ স্যার, বুঝলাম স্যার। আর স্যার আপনি কি বললেন মানে খাতা নিয়ে এরপরে কি হ্যাঁ, বলছিলেন পরের একটা? পরের ক্লাসে খাতা কলম নিয়ে বসতে হবে, কারণ পরের ক্লাসে অনেকগুলো এক্সারসাইজ করতে হবে। ও হ্যাঁ, ঠিক আছে। অনেকগুলো এক্সারসাইজ করতে হবে, বুঝতে পারছো? আমি হ্যাঁ, একটা করে সমাধান করে দিছি, ঠিক আছে? একটা করে সমাধান করে দেওয়া আছে, তোমরা ট্রাই করবে বাকি সমাধানগুলো করার। আর পরের পরের ক্লাসে তো আমি সেটা করেই দিচ্ছি, কিন্তু হ্যাঁ স্যার। তোমরা যাতে করতে পারো সেজন্য আমি একটা করে সমাধান করে দিয়েছি। সেই সমাধান ধরেই তোমরা বাকিগুলো করার চেষ্টা করবে। যদি পারো ভালো, না পারলে আরো বেশি ভালো। হলো, তো ঠিক আছে। স্যার আজকে কি পিডিএফটা দিয়ে দিবেন? হ্যাঁ, পিডিএফটা আমি একটু পরে দিচ্ছি। ঠিক আছে। বাকিদের কোনো কোশ্চেন আছে? বাকিদের কোনো কোশ্চেন? না স্যার নেই। আচ্ছা, স্যার তো আজকের ঠিক আছে, ক্লাসটা খুব ভালো লাগলো। তাহলে পরের ক্লাসে খাতা কলম নিয়ে বসবে, কিন্তু বলে দিলাম ফটাফট করে দিতে হবে। ঠিক আছে স্যার। হুম, তো ঠিক আছে, রাখলাম।